কোনো কোনো উপদেষ্টার পরিবার এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, সে কথাও গত 2 দিন ধরে নানানভাবে ছড়াচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা, সাবেক সমন্বয়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে। নাহিদ ইসলাম নাকি দ্বীপরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন এবং এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন কিনা সোমবার ঢাকা 11 আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সর্বোচ্চ আদালতে একটি রিট করলেন নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এনে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। এবং আবেদনে বলা হয়েছে যে নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল, অর্থাৎ গত বছরের 20 এপ্রিল যখন কিনা তিনি উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এই দাবিটিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তখন কোনো কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দাবি করেছিল যে না, এটি একেবারে ভুয়া, এটা মিথ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে এসে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ যে সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হলেন, তিনি কি সেই ভুয়া জিনিসপত্র নিয়েই আদালতে শরণাপন্ন হয়েছেন? নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা তিনি ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন, তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি রিট করতে গেলেন। আমরা জানি না তার কাছে কি ধরনের প্রমাণপত্র রয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রিটটি করা হয়েছে নাহিদ ইসলামের সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো একেবারে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এনসিপি বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপা দিতে জাতীয় পার্টিকে দিয়ে এই অভিযোগ তুলেছেন। জাতীয় পার্টির প্রার্থীকে দিয়ে এই অভিযোগ তোলার কি দরকার ছিল? তারা তো নিজেরাই তুলতে পারত। উল্টো বিএনপিকে ব্লেম করার চেষ্টা। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত দেশ থাকতে নাহিদ ইসলামদের মতন কেউ কেউ যদি সত্যিই ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে থাকেন, কেন ডোমিনিকাতেই নিতে হলো? সুবিধাটা কি? এই বিষয়ে একটু বলি। ডোমিনিকা উত্তর আমেরিকার একটি দেশ এবং ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে এই দেশের সরকারি কোষাগারে কেউ যদি $1 লাখ অনুদান দেয় অথবা রিয়েল এস্টেট ব্যবসায় যদি কেউ $2 লাখ বিনিয়োগ করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি ডোমিনিকার নাগরিকত্ব পেয়ে যান। এবং সুবিধা হচ্ছে এই নাগরিকত্ব অর্জনের জন্য কোনো প্রকার শিক্ষাগত বা পেশাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে না এবং আবেদনের 3 থেকে 6 মাসের মধ্যেই নাগরিকত্ব মিলে যায়। দেশের যে কোনো পরিস্থিতি, মানে বাংলাদেশে যারা এখানে নাগরিকত্বের জন্য আবেদন করেন এইসব ক্রাইটেরিয়া মেনটেন করে, তারা যে কোনো সংকটময় মুহূর্তে যাতে দ্রুত দেশ ছাড়তে পারেন সেই উদ্দেশ্যে মূলত এখানে নাগরিকত্ব নিয়ে থাকেন অনেকে। এবং আমরা জানি আরো কিছু দ্বীপরাষ্ট্র রয়েছে যে এখানকার সুযোগ সুবিধা এরকমই। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেও কেউ কেউ এরকম দেশগুলো নাগরিকত্ব নিয়ে রেখেছিল। এখন বিষয় হচ্ছে যে যা কিছু শোনা যাচ্ছে, যা কিছু গুঞ্জন আকারে ছড়াচ্ছে, তার সবই কি মিথ্যা? যেটি বলছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে উপদেষ্টাদের অনেকেই, 1-2 নয়, অনেকেই তাদের লাল পাসপোর্ট যে জমা দিয়েছেন সেটিতে সন্দেহ এবং প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। দায়িত্বে থাকা অবস্থায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সমর্পণ করার ঘটনাকে বিরল হিসেবে উল্লেখ করছেন কূটনীতিবিদদের অনেকেই এবং এ নিয়ে বিবিসিতে একটি বিস্তারিত প্রতিবেদন বেরিয়েছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যার নির্বাহী পরিচালক ডক্টর ইউনূস সরকারের খুবই ঘনিষ্ঠজন, তিনি একটি কমিশনের দায়িত্ব পালন করেছেন।
দুর্নীতি দমন কমিশনের সংস্কারে তিনি যে প্রতিবেদন সেটি তার হাত দিয়ে দেওয়া। টিআইবি কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করল এবং প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, এমনকি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া সত্ত্বেও সরকারের শেষ মুহূর্তে এসেও কোনো উপদেষ্টা তাদের সম্পদের হিসাব জমা দেয়নি। কেন জমা দেয়নি? লাল পাসপোর্ট জমা দিচ্ছেন, সম্পদের হিসাব জমা দিচ্ছেন না। লাল পাসপোর্ট জমা দেওয়ার অর্থ হচ্ছে সাধারণ পাসপোর্ট নিয়ে যাতে আগে ভাগে ভিসা করে রাখা যায়, খুব সহজেই দেশ ত্যাগ করা যায় যে কোনো মুহূর্তে। ব্যাখ্যা করলে তো এই কারণগুলোই বেরিয়ে আসে। তাহলে নাহিদ ইসলামরা ডোমিনিকাতে আমি যদির কথা বলছি, নাগরিকত্ব নিয়েই থাকে, যেই অভিযোগটি উঠেছে সেগুলো কি একেবারেই অস্বাভাবিক কিছু? এবং ডক্টর ইফতিখারুজ্জামান যে সংবাদ সম্মেলনটি করেছিলেন উপদেষ্টাদের সম্পদ প্রকাশের বিষয়ে, তিনি কি বলেছিলেন? বর্তমান সরকারের সময়ও দেশে দুর্নীতি অব্যাহত রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা জানি না সামনের দিনগুলোতে আমরা কোন ধরনের চিত্র দেখতে পাবো, তবে এটুকু তোর চোখ বন্ধ করে একেবারে নিশ্চিত করে বলা যায়, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই সরকারের গত 18 মাসে কোনো অংশে তার দুর্নীতি কম হয়নি। বরং সরকারের শেষ সময়ে এসেও যে বড় বড় চুক্তি করা হচ্ছে, বড় বড় মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে একেবারে অন্তিম মুহূর্তেও, সেটি নিয়েও গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ক্রমাগতভাবে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে, সেই সবের পেছনে আসলে কি কারণ লুকিয়ে রয়েছে? 600 কোটি টাকা একাই পেতেন মিস্টার আশিক চৌধুরী, বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যেটি একজন শ্রমিক নেতা অভিযোগ করেছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পারলে চট্টগ্রাম বন্দর যদি তুলে দেওয়া হতো, নিউ মেরিন কন্টেনার টার্মিনালটি যদি তুলে দেওয়া হতো, তাহলে তিনি এই পরিমাণ টাকাই পেতেন। এক আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান হয়ে যদি এত টাকা বাগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন, যদি কিনা সত্য হয়, তাহলে আর বাকিদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? নির্বাচন 12 তারিখ এবং নির্বাচন সম্ভবত হতেই যাচ্ছে এবং একে কেন্দ্র করে এত এত ঘটনা ঘটছে যে তার মধ্যে থেকে কোনটা বলি আর কোনটা রাখি। তো কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা বলবো, একদম শেষ পর্যন্ত শুনবেন আশা করি। প্রথমেই বলছি যে আজকে সকালে যমুনায় গিয়েছিলেন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে 3 জন প্রথিতযশা ব্যক্তি। তার মধ্যে একজন রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহদিন মালিক, আরেকজন হলো নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বদিউল আলম মজুমদার এবং আরেকজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা সকালে ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন, কিন্তু কি নিয়ে মিটিং করেছেন এ ব্যাপারে 3 জনই একদম মুখ বন্ধ করে রেখেছেন, কেউ কোনো কথা বলেননি। কিন্তু তারপরেও যতটুকু জানতে পেরেছি যে 3 জন ডক্টর ইউনূসকে কোনো একটা বিষয়ে কনভিন্স করতে গিয়েছিলেন, কিন্তু কনভিন্স তো হনইনি, উল্টো তাদেরই ভাষ্য যে ইউনূস তাদের এক ধরনের অসম্মান করে বের করে দিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বের করে দিয়েছেন। সুতরাং কেন গিয়েছিলেন? আবার আজকে হাইকোর্টে সহস্রাধিক আইনজীবী মিছিল করেছে। তাদের দাবি ছিল যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তো এটার সাথে যদি সকালে 3 জনের যমুনায় যাওয়াকে লিঙ্ক করার চেষ্টা করি, হয়তো তারা গণভোট, সংবিধান সংশোধন এসব নিয়েই কথা বলতে গিয়েছিলেন। এবং ডক্টর ইউনূস তারাও বলেছেন, আমি এর আগে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস তো আসলে কারো কথা শোনেন না, তো সকালে তিনি কারো কথা শোনেননি। এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের কথা শোনা যাচ্ছে। আপনারা সকালে খেয়াল করেছেন যে নির্বাচনী কেন্দ্রে 400 গজের মধ্যে কাউকে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না। যদিও এটা তীব্র প্রতিবাদ এসেছে বিভিন্ন কর্নার থেকে এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি পরিবর্তন করতে যাচ্ছেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণ ছিল যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেটিকুলাস ডিজাইন হচ্ছে। সুতরাং কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়ম, কারচুপি এসব যেন সাধারণ মানুষ কিংবা সাংবাদিকরা মোবাইল ফোনের ভিডিও রেকর্ড না করতে পারে,
সেইটা চিন্তা করে একটা স্থূল বুদ্ধির সিদ্ধান্ত এটাকে বলা যায় তারা ভেবেছিল, কিন্তু তারা জানে না যে মোবাইল ফোনই একমাত্র রেকর্ড বা ভিডিও রেকর্ডের জন্য ইউজ হয় না, অনেক আধুনিক ডিভাইস সাংবাদিকদের কাছে থাকে, এমনকি অনেক সাধারণ মানুষও আগ্রহের জায়গা থেকে এগুলো ব্যবহার করে থাকে। সুতরাং নির্বাচন কমিশন পিছু হটতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি এবার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউনূস প্রশাসন, এবং আশঙ্কা করা হচ্ছে যে এই প্রশাসনের সহায়তায় হয়তো একটা মিডিয়া কু হয়ে যেতে পারে। নির্বাচনের ভোটের ফলাফল কি হলো না হলো, আমরা একটা রেজাল্ট পেয়ে যাব, এই রেজাল্টটা ঠিক করা আছে বলেই কেউ কেউ আশঙ্কা করছেন। এবং ক্যান্টনমেন্টের ভূমিকা কি হবে সেটি নিয়েও কিন্তু এখন নতুন করে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার খান, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফজুর, এরা আসলে সবাই এক হয়ে এই নির্বাচনে কাজ করছেন। যদিও আমরা মাঝে মধ্যে শুনেছি, আমি নিজেও বলেছি যে এর সাথে ওর গন্ডগোল, ওর সাথে ওর গন্ডগোল, কিন্তু আসলে এসবই ছিল আমাদের বিভ্রান্ত করার একটা প্ল্যান। এই তিনজন এতটাই একসাথে কাজ করেছেন গত 17 মাস যে একজন বললেন যে তারা আসলে তিনজন একই মায়ের পেটের সন্তান। তো এই ক্যান্টনমেন্টের মধ্যে ভোটের প্রচারণা চলেছে, এটা একদম সব ক্যান্টনমেন্টে চলেছে। যশোর ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধানে তাদের অধীনে যেসব আসন আছেন সেই আসনে যেন জামাত জিতে আসতে পারে সেজন্য তারা ওপেন কাজ করেছেন, তাদের ঘনিষ্ঠ অফিসাররা কাজ করেছেন। তো এরকম নানামুখী ষড়যন্ত্রের মধ্যে বিএনপি কি করবে? বিএনপিও তো এগুলো জানে, এমন তো না যে বিএনপি এমন যায় না। যেমন জামাত কি করেছে, তারা বুথ জ্যাম টেকনিক অ্যাপ্লাই করবে। বুথ জ্যাম টেকনিক হলো একদম শুরু থেকে, ধরেন প্রথম 500-1000 আপনার সমর্থক থাকবে, আপনার কর্মীরা থাকবে, তো ন্যাচারালি, এবং তারা ভোট প্রদান পদ্ধতিতে মানে প্রদানের গতিটাকে স্লো করে দেবে। তো ন্যাচারালি যারা লাইনের পেছনে থাকবে তারা 2-3 ঘন্টা ওয়েট করে চলে যাবে। আবার অনেকে বাসার থেকে শুনবে যে ওরে বাবা বিশাল লাইন, তারা এমুকও আসবে না। তো এরকম একটা টেকনিক ইতিমধ্যে বিভিন্ন নারী ভোটারদের আইডি কালেক্ট করেছে জামাত, তারা প্রচুর বোরকা কিনেছে। এই বোরকা পরে পুরুষরাও হয়তো ওই নারীর আইডি দিয়ে ফলস ভোট দিতে পারে। তারা প্রচুর ব্যালট পেপার ছাপিয়েছে, জাল ব্যালট পেপার, তারা সিল বানিয়েছে। এসব জামাতের নানা রকমের টেকনিক কিন্তু আছে। এবং জামাত 2 দিন আগে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে থ্রেট করে এসেছে যে আগামী সরকারে যদি জামাত না থাকে তাহলে যে সরকারে জামাত থাকবে না সেই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেব না, এই থ্রেটটাও করে আসছে। সো জামাত কিন্তু এই নির্বাচনে ইউনূসের সহায়তায় এবং ক্যান্টনমেন্টের সহায়তায়, ওয়াকার এবং ক্যান্টনমেন্টের বিভিন্ন মসজিদের ইমামরাও ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এবং ওয়াকারের যারা খুব কাছে তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে ফেভার করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে। গতকাল বলেছিলাম যে সরকার ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রামের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল দিতে বাধ্য, কারণ এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে। তো এখন ডিপি ওয়ার্ল্ড, যেহেতু তাদের চেয়ারম্যান সুলতান আহমেদ নিজেই বিতর্কিত, বিশ্বব্যাপী একটু ঝামেলার মধ্যে আছেন, তো ডিপি ওয়ার্ল্ড আপাতত এই চুক্তি সাইন করার আগে তারা রিভিউ করবেন বলে সময় নিয়েছে। এদিকে যেটা আজকের শিরোনাম করেছি সেটা হলো যে ডক্টর ইউনূস তিনি এর আগে একাধিকবার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন, এবং তিনি এই যে নির্বাচন দিয়ে মাত্র 18 মাসের মাথায় চলে যাচ্ছেন, এইটা কিন্তু তার প্ল্যানের মধ্যে ছিল না। তার সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে মাত্র 18 মাসের মধ্যে তাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে, এটা তার কল্পনাতেও ছিল না। তিনি এর আগে একাধিকবার রাজনৈতিক দল করতে চেয়েছেন। 2007 সালে 111-এর সরকার তাকে চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন তিনি 10 বছরের জন্য চিফ অ্যাডভাইজারের দায়িত্ব চান, কমপক্ষে 5 বছর। কিন্তু তখন জেনারেল মইন্দা এটা রাজি হয় নাই, কারণ তারা আসছে নির্বাচন দিয়ে চলে যাবে, 10 বছর ক্ষমতা একটা অনির্বাচিত সরকার। তারপরে তিনি লেগেছিলেন। এইবার তাকে আশ্বাস দেওয়া ছিল যে ক্ষমতায় তিনি যতদিন ইচ্ছে থাকতে চান, এবং সেখান থেকেই কিন্তু এই যে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 10 বছর থাকেন, স্যার আপনি 50 বছর থাকেন, এটা কিন্তু সেখান থেকেই এই প্রচারণাটা চালানো হয়েছে। এবং ইউনূস সেন্টার পয়সা দিয়ে এই প্রচারণাটা চালিয়েছে।
কিন্তু কেন 18 মাসের মাথায় চলে যেতে হচ্ছে, এটা নিয়েই ডক্টর ইউনূসের ভীষণ দুঃখ। তিনি ব্যক্তিগত আলাপে সেখানে কয়েকজন আমলা ছিলেন, তাদের বলেছেন যে আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে চলে যেতে হবে। কারণ তার যাওয়ার কারণ হলো যে তিনি এসেছিলেন আমেরিকার ব্লেসিংস নিয়ে, এবং তিনি এসেই যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দাগালেন, ভারতের সেভেন সিস্টার আসার আগেই বলেছেন ভারতকে অস্থির করে দেবেন, সেভেন সিস্টারকে অস্থির করবেন, এবং আসার পরেও বলেছেন। তো এইসব করে তিনি আসলে নিজের কবর করেছেন, তিনি নিজের প্রস্থানের পথ নিশ্চিত করেছেন, এবং আমেরিকা ভারতের সাথে মিশে গেছে, আমদুদ মিলে গেছে, এখন আটি ইউনুস পড়ে আছে। আর আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার হয় না,